জয় শ্রীরাম, জয় শ্রীরাম। तो देखिए रामचंद्र ने कि बनवासे की এটা খেয়েছে। ये क्या मिट्टी के नीचे होता है? জয় শ্রীরামের আচরণ করেছি, কপালে টিকা লাগিয়েছি, মানে ব্যাপক আনন্দ। দেখো এই লাইনটাকেও এখন প্রায় 130 করে দিয়েছে, হেভি লাগলো দেখে। যে দ্বিতীয় মাঝারি আকৃতির মূর্তিটা আছে সেটা মনে করা হয় যে রাজা বিক্রমাদিত্য উনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। একটা যদি এরকম সুন্দর হয়ে যায় আরও ভালো লাগে। সেটা কিন্তু পুরোটাই একদম কৃত্রিমভাবে দেখো বানানো, কি সুন্দর, আর সবাই দুর্দান্ত জমিয়ে যাকে বলে মজা করছে। এই যে মা একটা এরকম ব্যাগ নিয়ে এসছে, এই ব্যাগের মধ্যে আমি আমার মোবাইল সমস্ত কিছু ঢুকিয়ে দেবো। তোমরা যদি একদিনের জন্য এসে থাকতে চাও আমার মনে হয় কম টাকার মধ্যে এই রুম ভালো। রাম মন্দির, হ্যাঁ, হিন্দুদের জন্য আরও একটা আকর্ষণ এখন রাম মন্দির। প্রথম দিনের উদ্বোধনীতে যেতে পারিনি ঠিকই, তবে সেই আশাটা পূরণ করলাম আজ। রাম মন্দিরের প্রথম দিন অথবা শেষ দিন বলে কিছু নেই, রোজই নতুন দিন। যাওয়ার পরে বুঝলাম লক্ষাধিক মানুষ প্রতিদিন এই রাম মন্দিরে আসে রামলালার দর্শনে। তাই তোমাদের কাছে তুলে ধরলাম আমার এই নতুন জার্নিটা। আমি মা দিদা বেরিয়ে পড়েছিলাম এই রাম মন্দিরের উদ্দেশ্যে রামলালার দর্শনে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে সবাই একসাথে আমার সাথে বলো জয় শ্রীরাম। হ্যাঁ, 22শে জানুয়ারি 2024 ইতিহাসের পাতা মুছে নতুনভাবে তৈরি হলো আমাদের রাম মন্দির। আমাদের হিন্দুদের জন্য এমন একটা জায়গা যেখানে গেলে নাকি একটা আলাদা শান্তি আসে। আর সেই জায়গাতেই আমার যাওয়ার কথা ছিল, কোনো রকম পাস পাইনি বলে আমি 19 তারিখ আর 20 তারিখ টিকিট কেটেও যেতে পারিনি। তবে সেই ইচ্ছাটা আবারও আমি ফুলফিল করতে চলেছি। এখন চলে এসেছি আমি একদম জিরাট স্টেশনের সামনে। আর আজকে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান, বর্ধমান থেকে দুপুর 1:30টার সময় আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটাই করে আমি কাল সকালে পৌঁছে যাব অযোধ্যা স্টেশনে। আর ওখান থেকে ঘুরবো অযোধ্যার রাম মন্দির, আর তারপরে ওখান থেকে একদিনে ঘুরে পরের দিন চলে যাব বারাণসী ঘুরতে। তো চলো, এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কেমন কি খরচ হতে পারে সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়ি রামলালার আশীর্বাদ নিয়ে একদম রাম মন্দিরের উদ্দেশ্যে। এই যে চলে এসেছি আমরা ব্যান্ডেলে, আর দেখো ট্যুরে কে আছে, আবার মাকে নিয়ে চলে এসেছি। পুরী সিরিজে তোমাদের বলেছিলাম যে মাও থাকবে, আর সাথে যাচ্ছে দিদা, মায়ের মাসি। বর্ধমান স্টেশনে গিয়ে একদম আমরা এই ট্রেনটা ধরবো, যেটা 11:45-এ কলকাতা স্টেশন থেকে ছাড়ে। তারপরে দক্ষিণেশ্বরেও স্টপেজ আছে। আমি যখন আগেরবার কাশ্মীর গেছিলাম তখন দক্ষিণেশ্বর থেকে উঠেছিলাম, তবে এবার আমি বর্ধমান থেকেই উঠবো। তাহলে বাড়ি থেকে একটু লেট বেরোলেও কোনো অসুবিধা হয় না। এক্সাইটেড? ঠিক আছে, চলো সবাই মিলে বলে দাও জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বর্ধমান ঢুকে গেলাম আমরা। বর্ধমান স্টেশনে চলে এসেছি, চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই 1:30টার সময় হচ্ছে জম্মু তাওয়াই এক্সপ্রেস, যেটা অলরেডি এখন সময় আপডেট হচ্ছে 12:03। 11:45 জম্মু তাওয়াই কলকাতা স্টেশন ছেড়ে দিয়েছে। আর এখন দক্ষিণেশ্বর ঢোকার টাইম, তারপরে আবার কামারকুণ্ডু দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে আসবে বর্ধমান। ট্রেনটার প্রচুর স্টপেজ। ও বর্ধমান স্টেশনের একদম বাইরে চলে এসেছি, আর বাইরে বেরিয়ে অনেক কিছু কেনাকাটা করে নিলাম। জেলি নিলাম, ব্রেড নিলাম, সীতাভোগ, যেটা বর্ধমানের সবথেকে বিখ্যাত। প্রতিবার তোমাদের ট্রেন থেকে বলি যে সীতাভোগ বিখ্যাত, বাট আজকে যখন সময় আছে ওই জন্য নিয়ে নিলাম। রাতে সীতাভোগ খাওয়া হবে, যেটাই আমি এই ট্রেনটা করেই জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশন গেছিলাম। ওই ট্রেনে করেই আমি যাচ্ছি 13151। কলকাতা স্টেশন থেকে তোমরা উঠতে পারো, কলকাতা, দক্ষিণেশ্বর, কামারকুণ্ডু এই স্টেশনগুলো থেকে তোমরা উঠতে পারো। যার যেখানে বাড়ি সে সেরকম ডিস্টেন্স অনুযায়ী উঠে পড়বে। কলকাতা থেকেই আমার টিকিট কাটা আছে, শুধু বোর্ডিং পয়েন্টটা আমি চেঞ্জ করে বর্ধমান করে নিয়েছি। কলকাতা আর অযোধ্যা ধাম এই দুটো স্টেশনের মাঝখানে টোটাল 37খানা স্টেশন আছে। লোকাল ট্রেনের মতন যাব, জাস্ট কিছুক্ষণ পরপর যেন মনে হয় লোকাল ট্রেনের মতন থেমে যাচ্ছে।
আমাদের আজকে হাওড়ার WAP7 থাকছে জম্বু তাওয়াই এক্সপ্রেসের সাথে। এই যে হলো, আজকে আর এসিতে নয়, আজকে স্লিপারে জার্নি করব, কারণ আগে যেহেতু আমি এসিতে জার্নি করেছি তাই ঠিক করলাম যে এবার যেহেতু অযোধ্যা পর্যন্তই যাব তাই স্লিপারেই যাই। আর আজকে আমার কোচ হচ্ছে S5। এই যে এইটা হচ্ছে আমাদের কোচ, S5 কোচ। এই যে চলে এসেছি একদম এই স্লিপারে। 58, 59, 60 আর 61 এইগুলো। 1:37 মিনিট। এই যে মার এক্সাইটমেন্ট দেখো, আলাদাই। তো এখান থেকে 1:37-এ ট্রেন ছেড়ে দিল। সব স্টেশন আমি কভার করবো না, ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে ঢুকে গেছে কুলিক এক্সপ্রেস। আমাদের এই জায়গাটা এমার্জেন্সি জানলা, বেশ ভালো, বাইরে মাথা ঠাতা বার করে ছবি তোলা যাবে, তবে অবশ্যই তোমরা করবে না। এখানে চার্জিংয়ের ফেসিলিটিস আছে, 3খানা দেওয়া আছে। এখানে একটা বড় আয়না দেওয়া আছে। মিডিলটা আর লোয়ারটা হচ্ছে আমাদের, আর ওইখানে হচ্ছে সব টানানোর জিনিসপত্র টানানোর, ওইখানে হুক দেওয়া আছে। এই যে ব্যাস, এই যে এই ওপর দিয়ে চলে গেল যে লাইনটা, এই লাইনটা চলে গেল একদম নিউ জলপাইগুড়ির দিকে। এখন আমরা এসে পৌঁছালাম পানাগড়ে। আর এই ট্রেনে প্যান্ট্রি কার্ডেরও সুবিধা আছে, জল খাবার সমস্ত কিছু নিয়েই উঠছে, যেহেতু এটা অনেকক্ষণের ট্রেন জার্নি, জম্বু স্টেশন পর্যন্ত যায়। তবে যারা ক্যাটারিংয়ে খেতে চাও তোমরা ক্যাটারিংও খাবার অর্ডার করে খেতে পারো। বাড়ি থেকে মা নিয়ে চলে এসছে ভাত, বড়া, ডালের বড়া, আর কিনেছে আলু ভাতে এই সমস্ত খাবারগুলো নিয়ে এসছে। এই হচ্ছে খাওয়া দাওয়া, দুপুরবেলা পান্তা ভাত। আর কি চাই, বাঙালি মানেই পান্তা ভাত, ঘি ভাত, এইসব হচ্ছে ডাল ফোটা, আলু সেদ্ধ ভাত, এইসব হচ্ছে বাঙালির খাবার। আর ট্রেনে বসে এরকম খাবার খেয়ে যদি পেটটা ঠান্ডা রাখা যায় তাহলে আরও ভালো, কারণ কালকে জার্নিটা আরও অন্য নেক্সট লেভেলের হবে। তাই এখন এইসবই খাচ্ছি আমরা, একদম জল ঢালা ভাত। আসানসোল ঢুকে গেলাম আমরা। ভারতবর্ষের যদি বলা হয় তাহলে 8 নম্বরে আছে এই স্টেশনটা, বিজির দিক দিয়ে, মানে প্রায় সারাদিনে 200টার কাছাকাছি ট্রেন আপ ডাউন করে। আসানসোল ঢোকার আগে খাওয়া দাওয়া তো হয়েই গেল, এবার গিয়ে সিটে একদম শুয়ে পড়ি, একটু রেস্ট নেওয়া দরকার। চলো, আসানসোল ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই দেখো, আমরা সবাই একটু দুপুরবেলা শুয়ে নিলাম। দিদা এই যে শুয়ে পড়েছে, মা এই যে ওপরে, আর এই যে ও মিডিলে, আমিও মিডিলে। আমাদের সিট এরকমই হয়েছে, মিডিলে একটু আর হালকা করে শুয়ে নি। গরম লাগছে। দেখো এই লাইনটাকেও এখন প্রায় 130 করে দিয়েছে, হেভি লাগলো দেখে। একটা যদি এরকম সুন্দর হয়ে যায় আরও ভালো লাগে। সূর্য প্রায় অস্ত যাবে, আর বেশ অন্যরকম ওয়েদার হয়ে গেছে। পুরো প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা এখন বোঝা যাচ্ছে। ওয়াক 12 ইন্ডিয়ার সবথেকে শক্তিশালী মালগাড়ি টানার ইঞ্জিন। ওহো, দূরের দৃশ্য দেখো, একদম পাহাড় দেখা যাচ্ছে, লাগছে। আর দূরে দেখো যাচ্ছে ট্রেন, একটা মেমু ট্রেন যাচ্ছে, কি লাগছে দেখো একবার। চলে এসেছি গোমো স্টেশন। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। এই যে গোমো স্টেশনে এসে পৌঁছালাম, 1941 সালে ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে একদম ঘরের মধ্যে বন্দি করেছিল, কিন্তু তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোস মানে সবাইকে ফাঁকি দিয়ে, সবার চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে, আর লুকিয়ে চলে আসেন ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে আসার পরে উনি ঠিক করেন যে উনি মুসলিম সেজে এখান থেকে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। আর তারপরেই হচ্ছে গিয়ে উনি এই যে কালকা মেল ছিল, আর তখন এই কালকা মেলে করে এই স্টেশন থেকেই কালকা মেলে করে দিল্লির জন্য রওনা দিয়েছিলেন। তো তাই জন্য তখন এই স্টেশনটার নাম ছিল গোমো। আর 2009 সালে লালু প্রসাদজি, আমাদের যে রেলমন্ত্রী ছিলেন, উনি এই স্টেশনটার নাম তারপরে চেঞ্জ করে দেন নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। আমাদের এর পরের যে স্টপেজ সেটা হচ্ছে পরেশনাথ। এই যে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাই হচ্ছে পরেশনাথের পাহাড়। আর এখানেই সবাই ট্রেক করে যায়। আউট 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 আউট।
চলে এলাম আমরা পরেশনাথ রেলওয়ে স্টেশন। এই যে টিটি চলে এসছে, টিকিট চেক হয়ে গেল আমাদের। রাতের খাবারে অর্ডার করেছি হচ্ছে স্ট্যান্ডার্ড ভেজ মিল। এই যে আমাদের খাবার দিয়ে চলে গেল স্ট্যান্ডার্ড ভেজ মিল। এখন সময় আপডেট 9:45 আর আমরা এখন গয়া জংশন ঢুকছি। এই যে ঢুকছে গয়া, এই হচ্ছে পুরো গয়ার শহর। দেখো চলে এলাম গয়া জংশন স্টেশন। আমরা গয়াতে এসে পৌঁছালাম। এই গয়া কিন্তু জনপ্রিয় একটাই কারণে ফাল্গু নদীতে, আর সবাই এখানে আসে পিণ্ডি দিতে। আর এই ফাল্গু নদীতে সীতার একটা অভিশাপ ছিল, যেটা আমি কোনোদিন যদি এখানে আসি সেটা তোমাদেরকে বলবো। এই যে ভাত, তরকারি, ডাল আর সোনপাপড়ি, আর এখানে আছে রুটি। দেখো এটা খাচ্ছি আমি স্ট্যান্ডার্ড ভেজ মিল। এই তরকারি, ভাত, পরোটা নিয়ে 80 টাকা একটা সোনপাপড়ি দিয়েছে। তো তোমরা এটা বলবে যখন, তখন তোমাদের এই খাবারটাই দিয়ে যাবে। সময় আপডেট 6:28, পৌঁছালাম গোসাইগঞ্জ স্টেশন। আর এই স্টেশনটা পৌঁছানো মানেই তোমরা অযোধ্যার কাছাকাছি পৌঁছে গেছো। আর একটা স্টপেজ, তাহলে আমরা পৌঁছে যাব এবার অযোধ্যা ধাম জংশন। ফাইনালি সেই দিনটা আজকে এসে এই স্টেশনে পৌঁছালাম। আর এই যে ট্রেন দাঁড়ালো, চলো এবার তাহলে নামা যাক। চলে এসছি সেই অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশন, রামলালার জন্মস্থানে। সময় আপডেট সকাল 6:58, মানে 7টার মধ্যে পৌঁছে গেছি। আর এখন এখান থেকে পায়ে হেঁটে বেরিয়ে যাব একদম যেখানে মন্দির, সেই মন্দিরের কাছে। সত্যি দেখো কত মানুষ দর্শন করতে এসছে এই অযোধ্যা ধামে। আচ্ছা, আমি যে এই ট্রেনটায় করে এলাম, এই ট্রেনটার স্লিপার ক্লাসের যদি ভাড়া বলি তাহলে 440 টাকা। থার্ড ইকোনমি ক্লাসের ভাড়া হচ্ছে 1100 টাকা। থার্ড এসি যে ভাড়া সেটা হচ্ছে 1170 টাকা। আর এখানে সেকেন্ড এসি আছে, সেটার ভাড়া হচ্ছে 1700 টাকা। তো এই 4টে ক্লাস আছে, কোনো রকম ফার্স্ট এসি এই ট্রেনটাতে হয় না। আর এই ট্রেনটা এখন ছেড়ে দেবে, কালকে গিয়ে সকালে পৌঁছাবে এটা জম্বু তাওয়াই রেলওয়ে স্টেশন। চলো, সেই জানুয়ারি মাসের 22 তারিখেই আসার কথা ছিল, আমি টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম। আর ফাইনালি গিয়ে আজকে সেই দিনটা। যেহেতু আমার দিদা আর মা এসছে, তাই এই স্টেশনে একদম লিফটে করে চলে যাব ওপরে। দেখো কি সুন্দর করেছে, একদম সত্যি এয়ারপোর্টের মতন করেছে অনেকটা। আমাদের যে মেট্রো স্টেশনগুলো হয় অনেকটা ওই রকম টাইপের দেখতে। শ্রীরাম মন্দির মেন রুট, দেখো 1 কিলোমিটার দূরেই হচ্ছে মন্দির। মানে স্টেশন থেকে খুবই কাছে, পায়ে হেঁটেও নাকি যাওয়া যায় মন্দিরে। চলে এলাম একদম অযোধ্যা ধাম জংশন স্টেশনের বাইরে। অসাধারণ। বলো তাহলে, জয় শ্রীরাম। প্রথমবার এই রামের দর্শনে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদম চলে এসেছি আমরা এই রাস্তার কাছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি টোটো, রকমের ম্যাজিক গাড়ি, এগুলো সব আছে। এই যে স্টেশন থেকে জাস্ট হেঁটে এলাম, হেঁটে আসার পরে এইখানের যে এই গলিটা, এই যে লেখা আছে AIM পাবলিক স্কুল, আমরা এই জায়গাটা থেকে এখন সোজা বেরিয়ে যাচ্ছি। একদম স্টেশনের কাছেই হোটেল নিয়ে নিয়েছি। আর স্টেশন থেকে মন্দিরের ডিস্টেন্স একদম কাছে, 500 মিটার দূরে। এখানেই থেকে মন্দির দর্শন করব আজকে, বাকি জায়গাগুলো ঘুরবো। আমি হোটেলের নাম্বার দিয়ে দেবো। আর এখানে দেখো প্রচুর হোটেল আছে এখানে এই এরিয়াটাতে। ये नाम क्या है? सियाराम पेइंग गेस्ट हाउस। তো এইখানেই থাকবো, সিঁড়ি দিয়ে ওপর উঠে যাব। এই যে নন এসি এই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি একদিনের জন্য এসে থাকতে চাও, আমার মনে হয় কম টাকার মধ্যে এই রুম ভালো। যদি দুজন থাকো সেক্ষেত্রে 1000 টাকায় তোমাদের হয়ে যাবে। আর যদি তোমরা 3জন 4জন অ্যাডজাস্ট করে থাকতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের 1500 থেকে 1600 টাকা বলেছে নেবে। কুলার টাইপেরও দেওয়া আছে। রুম থেকে বেরোলেই এই হচ্ছে টয়লেট দোতলাতে। আর এখানেও একটা রুম আছে, এখানেও একটা রুম আছে। সময় আপডেট 9:30 কাছাকাছি। একদম রেডি হয়ে গেছি স্নান করে। আর এখন সোজা বেরিয়ে যাব রাম মন্দিরের দিকে। আমি, দিদা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আর আমার যে পেছনে দেখছো, এটা হচ্ছে একদম স্টেশন দিক থেকে যারা আসছে, স্টেশন থেকে সোজা রাস্তা। এই যে সোজা চলে গেলে হচ্ছে মন্দিরে যাবার রাস্তা। রামলালার দর্শন নেব আজকে।
পুজো তো হয় না, তাই এখন আপাতত দর্শনই করব। 1949 সালে এই যে বাবরি মসজিদ ছিল, যেখানটাতে আমরা এখন রাম মন্দিরকে গিয়ে দেখব, সেই জায়গাটাতেই রাম মন্দির স্থাপন করা হয়েছে এখন। আর 1949 সালে এই বাবরি মসজিদের ওই জায়গাটাতেই নাকি রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। তারপরে 1992 সালে যখন এই মসজিদ ভেঙে ফেলা আর বাবরি মসজিদে যে আক্রমণ হয়েছিল, তখন তারপর থেকে বিভিন্ন রকম ঝামেলা, বিভিন্ন রকমের বিরোধ, মতবিরোধ, বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে কেউ বলেছে যে আমাদের বাবরি মসজিদ দরকার, কেউ বলেছে আমাদের এই রাম মন্দির বানাতেই হবে এখানে। তো সেই সব করার পরে আমরা ফাইনালি সাকসেসফুল হই, আর সেই রামলালার জন্মস্থান 500 বছর পর আমরা ফিরে পাই। আর সেই জন্মস্থানেই আজকে তোমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছি। আসি বলছে। জয় শ্রীরামের বা রামের গান বেরিয়েছে, আর যখন হাঁটছি না তখন আমার মুখে গানগুলোই শুধু হচ্ছে, মানে আমি নিজের মনে মনে গানগুলো করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম রাজা রাম, মানে এই সমস্ত গানগুলো মানে তোমরাও যখন আসবে করো, বাট আমি রিয়েল ফিলটা দিলাম তোমাদের যে কেমন ফিলটা হবে। তারতে চলে এলাম, এখানে লেখা আছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। আমরা এখন এদিক দিয়ে ঢুকবো, এটাই হচ্ছে গেট। যে রামায়ণ ছোটোবেলা থেকে পড়ে এসছি, সেই রামায়ণ পড়ার পরে যখন এই অযোধ্যাতে এসছি, আলাদা শান্তি, আলাদা শান্তি। এগুলোর কাজ এখনো বাকি, এগুলোতে গেট হবে আস্তে আস্তে, দেখো। আর উপরে এরকম শেড দেওয়া আছে যাতে সব লোকজন ছাওয়ার মধ্যে দাঁড়িয়েই যেতে পারে। দারুণ দারুণ, মানে ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি মন্দির উদ্বোধন হবার পরে এখানে চলে আসবো। তাই না? সঙ্গে আছে আমার মাসি, মানে খুব আনন্দ হচ্ছে। জয় শ্রীরামের আচরণ করেছি, কপালের টিকা লাগিয়েছি, মানে ব্যাপক আনন্দ, ব্যাপক আনন্দ। এই যে এখান থেকে ঢুকবো আমরা এখন, আর এই যে দূরে এই জায়গাটায় মন্দিরের চূড়াটা আমরা হালকা হালকা দেখতে পাবো। আর এখান থেকে আমরা যাব, এখানে পুরো আমাদের চেক হবে। এরকম আমরা এখন ঢুকবো, ঢোকার পরে আমাদের এখানে হবে চেকিং। এখানে টোটাল 16টা চেকিং কাউন্টার আছে। এই যে দেখো, সবাই আমরা এইভাবে ঢুকে যাব। হচ্ছে প্রথমে আগে ব্যাগটা চেকিং হবে। যারা পিঠে ব্যাগ নিয়ে এসছে, এক্ষুনি রাম মন্দির দর্শন করে ঘুরে চলে যাবে, তাদের জন্য এই মানে সবার জন্য এই সিস্টেমটা, যদি সাথে করে ব্যাগ নিয়ে আসো। ওখানে ব্যাগ দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে ব্যাগ আমাদের নিয়ে নিলাম। এই যে ব্যাগ চেক করার পরে আমরা এদিক দিয়ে এখন সোজা ঢুকে গেলাম। এই যে এই জায়গাটা হচ্ছে পুরো জুতো রাখার জন্য নিঃশুল্ক, মানে কোনো টাকা লাগবে না। জুতো সবাই টোকেন দিয়ে দেবে, এই কাগজটা সাথে করে রাখবে। এই যে এখানে হচ্ছে জুতোর কাউন্টার, জুতো রাখার। আর এখানে দেখো লেখা আছে লকার, একদম এখানে রাখবো আমরা আমাদের ব্যাগ আর মোবাইল। তবে আবার কি, এই যে এখান থেকে আমরা মন্দিরের কিছুটা অংশ দেখতে পাচ্ছি, কাজ চলছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? এই দিদা কিন্তু 20 বার পুরী গেছে। এই যে লকার রুম, এই যে মা একটা এরকম ব্যাগ নিয়ে এসছে, এই ব্যাগের মধ্যে আমি আমার মোবাইল সমস্ত কিছু ঢুকিয়ে দেবো, আর তোমরা সাথে করে মানি ব্যাগটা নিতে পারবে। যে মা ছোট পার্সটা নিয়ে নিয়েছে। এই যে জায়গাটা দিয়ে আমরা লকার রুমে সমস্ত জিনিসপত্র জমা করলাম, এর ঠিক অপোজিট সাইডে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে ভেতরে দেখো, একদম ভেতরে ওই সাইডে লোকজন যেগুলো এখান থেকে আবার কালেক্ট করছে। মানে সিস্টেমটা কিন্তু বেশ অন্যরকমভাবে বানানো হয়েছে। কালেকশানটা হবে, জমা করবে এখানে, কালেকশান করবে ঠিক তার অপোজিট সাইড থেকে। এই হচ্ছে লকার রুম, যেখানে একদম সেফলি ছিল। আমাদের ব্যাগ কালেক্ট করে নিয়েছে, ওইদিকে জমা করেছিলাম, এদিক দিয়ে নিয়ে নিলাম। মেডিকেল হেল্প ডেস্ক, ওষুধপত্র সমস্ত কিছু তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ব্যাস, আমরা আমাদের সমস্ত জিনিসপত্র পেয়ে গেছি একদম সেফলি। 10টা 1-এ আমি লাস্ট ভিডিওটা করে লকারে জমা দিয়েছিলাম, আর 10টা 45-এ আমি এসে মোবাইলটা নিয়ে নিলাম। মানে আমাদের ওই 45 মিনিটে পুরো যাওয়া, দর্শন করা সমস্ত কিছু হয়ে গেল, মানে খুব জলদি হয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে যাব হনুমান ঘাড়ি, এই যেখান থেকে রাম মন্দিরের এন্ট্রি। আর আমরা এখন এইদিকে চলে যাব, হনুমান ঘাড়ি ঘুরতে যাব। এখানে আমরা
এই যে হনুমান গাড়ি লেখা আছে, আমরা এখান থেকে ঢুকে যাব। আর দুপাশে এই যে হনুমান গাড়িতে তোমরা যদি পুজো দেওয়ার হয় বা প্রসাদ নেওয়ার হয়, তোমরা এই দুপাশে অনেক দোকান পেয়ে যাবে। পুরো এই জায়গাটা জুড়ে একদম চারিদিকে এরকম প্রসাদের দোকান। আধা কিলো কিতনে? आधा किलो 240। আধা কিলো 240 টাকা। এই যে আমরা 100 টাকা নিচ্ছি। এই যে আমরা চলে এসেছি। সময় আপডেট 11টা বেজে 6 মিনিট, আর 12টার সময় এই মন্দির বন্ধ হয়ে যাবে। কত উঁচু দেখো, সে অনেকটা জগন্নাথ মন্দিরের মতন ফিল দিচ্ছে। রামানন্দী সম্প্রদায় আর এখানের যে বৈরাগী মোহনতিনী সম্প্রদায় আছে, তাদের অধীনেই আছে এই হনুমান গাড়ি মন্দিরটা। কি সুন্দর দেখো এই কাজ, দুর্দান্ত লাগছে। চারিদিক এত সুন্দর করে বানানো এই মন্দির, আলাদাই হাতের কাজ, মানে এক আলাদা অনুভূতি। কত মানুষের সাথে এসে এই মন্দির দর্শন করা সত্যি অন্যরকম লাগছে। এই হচ্ছে হনুমানজির মূর্তি, আর এই হচ্ছে হনুমানজির গদাটা। মনে করা হয় রাম যখন লঙ্কা থেকে যখন সীতাকে নিয়ে ফিরছিল, তখন নাকি ভগবান রাম হনুমানজিকে এইখানে এই জায়গাটা দিয়েছিলেন থাকার জন্য, মানে উপহার দিয়েছিলেন। আর তখন থেকে এই জায়গাটাকে বলা হতো হনুমানের বাড়ি, আর সেখান থেকে এসছে হনুমান ঘাড়ি। একদম তাড়াতাড়ি দর্শন হয়ে গেল, 12টার মধ্যে চলে আসবে। আর তোমরা দেখতে পাবে যে এই হনুমান গাড়ির একদম চারিদিকে এরকম বড় বড় একদম জেলখানার মতন পাঁচিল দেওয়া আছে। কারণ হচ্ছে একটাই, পুরো এই প্রোটেকশন, যেহেতু হনুমানজি পুরো প্রোটেকশন দিত, তাই জন্যই ওনার জন্য এই প্রোটেকশনটা বানানো হয়েছিল। দেখো এখানে এই যে মা নিল এখান থেকে ফ্রি প্রসাদ নেব। এই দেখো হনুমান ঘড়ির এই হচ্ছে পুরো প্রোটেকশন এরিয়া। এই যে এখন একটা জায়গায় খেতে এসেছি, এইখানে এই সমস্ত খাবারগুলো পাওয়া যাচ্ছে। এই যে দিয়ে গেল দেখো আলুর পরোটা, আলুর পরোটার সাথে কোথাও তোমার সবজি দেয় না। এইবার যাচ্ছি দশরথ ভবন, যেটা সবসময় খোলা থাকে, আর হনুমান ঘড়ি 12টার পরে বন্ধ হয়ে যায়, আর 3টের সময় আবার খোলা হবে। কি এটা? চলো দেখি, রামচন্দ্র নাকি বনবাসে কি এটা খেয়েছে। ये क्या मिट्टी के नीचे होता है? हाँ, मिट्टी के नीचे অ্যাকচুয়ালি মাটির তলা হয়, এটা শিকড়। ভালোই খেতে। এখানে এরকম অনেক কেনাকাটা জিনিস পাবে। আইলা এই দেখো হাওড়া স্টেশনের বড় বড় বেলুনগুলো পেয়ে গেছি, কিন্তু এগুলো কিন্তু ফেক। এই ছোটোগুলো এত বড় ফুলবেই না, গ্যারেন্টি দিয়ে দিলাম। যাই হোক, আর এ দেখো এরকম কত দোকান আছে এখানে, দুধারে শুধু এরকম দোকান। আর কি চাই? যার যেটা কেনার থাকবে সে সেটা কিনে নাও এখান থেকে। হনুমান মন্দিরের পাশে এই মন্দিরটাও তোমরা ঘুরতে যেতে পারো। এটা হচ্ছে রাজদ্বার মন্দির। এই জায়গাটাও খুব সুন্দর। ও বেলের শরবত অসাধারণ। দশরথ জি কা রাজমহল। এই যে এসে পৌঁছালাম দশরথ মহলে। সুন্দর কাজ করা, বেশ সুন্দর। চলো এইবার ভেতরে ঢুকছি। যদি বলা হয় এখন আমরা ফাইনালি প্রবেশ করেছি ভগবান শ্রীরামের নিজের বাড়িতে। দেখো এই হচ্ছে দশরথের বাড়ি অযোধ্যায়, দশরথ রাজার বাড়ি অযোধ্যায়। এটা আমরা সত্যি দেখবো, আমি কখনো এটা মানে এই জায়গাটাতে দশরথ রাজত্ব করেছে। তারপরে রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা সবাই এখানেই খেলাধুলা করেছে, এখানেই হচ্ছে গিয়ে তাদের যৌবনকাল কাটিয়েছে। তো এই যে রাম, লক্ষ্মণ, সীতা বড় আস্থান বা বাগি জায়গা, এই জায়গাটারও আর একটা নাম বলা হয়। আমি মনে করব আজকে তোরাই ভগবান রামের পরে, কারণ তোদের জন্য আজকে এই রাম মন্দির আমি দর্শন করতে পেরেছি। আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে আমি রাম মন্দির দর্শন করতে পারবো। হচ্ছে দশরথ ভবন। এই পাশের রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব কনক ভবনের দিকে। প্রত্যেকটা জায়গা যাওয়ার পথে শুধু এরকম দোকান পাবে, তোমাদের পছন্দের
যে কোনো জিনিস এখান থেকে কিনে নিতে পারো। এখন ঢুকছি আমরা কনক ভবন। আর এটাই কিংবদন্তি অনুযায়ী বিশ্বাস করা হয় যে রাম আর সীতার বিয়ের পরপরই মাতা কৈকেয়ী এই রাজপ্রাসাদটা তাকে নাকি উপহার দিয়েছিল। ও হো হো হো, কি সুন্দর দেখো, এক চন্দ্রমা এক সূর্য এক জগৎ মে রাম। সত্যি একটা জগতে একটাই রাম। ভেতরে যাচ্ছি, এখানে নাকি সীতা মায়ের চরণ আছে। অবিশ্বাস্য সুন্দর কিন্তু এই জায়গাটা। আর বলা হয় যে বুন্দেলখণ্ড যে স্থাপত্য আছে সেই স্থাপত্যের অন্যতম নিদর্শন হচ্ছে এই এত সুন্দর রাজপ্রাসাদ। এই যে চলো এবার ভেতরে ঢুকি। এই যে দেখো রাম সীতা, এইখানে দেখো এইখানে রাম সীতার একটা মূর্তি, এইখানে রাম সীতার একটা মূর্তি, আর এইখানে ছোট একটা জায়গায় এই যে এই নিচটাতে রাম সীতার একটা মূর্তি। বড় মূর্তিটা রানী বৃষ ভানু কুনওয়ারি তার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। যে দ্বিতীয় মাঝারি আকৃতির মূর্তিটা আছে সেটা মনে করা হয় যে রাজা বিক্রমাদিত্য উনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আর যেটা হচ্ছে একদম ছোট একটা মূর্তি আছে সেটা মনে করা হয় যে শ্রীকৃষ্ণ একজন মহিলাকে এখানেরই উনি উপহার দিয়েছিলেন। তো এখানে ওই জন্য 3 রকমের 3টে মূর্তি দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা যে মূর্তি আছে এই প্রত্যেকটা মূর্তি ভারী সোনার অলংকার দ্বারা বেষ্টিত। এই জন্যই এই জায়গাটার নাম বলা হয় যে কনক ভবন। এই যে এখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা এখন যাব এইদিকে রাম কি পৌড়ি ঘাট। এই কনক ভবনের বাইরে থাকা যে কোনো টোটো গাড়িগুলো নিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা লতা মঙ্গেশকর চক অথবা রাম কি পৌড়ি ঘাটের দিকে। এই লতা মঙ্গেশকর চক অথবা এই মোড়ে তোমাদের এই বিশাল বড় বিনাটা আকৃষ্ট তো করবেই। এইখানে আমি দেখেছি কত মানুষজন দাঁড়িয়ে বিভিন্ন ভিডিও ও রিলস বানিয়েছে। এই হচ্ছে এটা বাইপাস রোড, দেখো কি সুন্দর করে এই বাইপাস রোডটাকে বানানো হয়েছে। এই যে হনুমান যাচ্ছে সীতাকে উদ্ধার করতে। এই ধর্মপথ, এই যে জায়গাটা এলাম যেখানে হচ্ছে এই যে বিনাটা আছে, এই জায়গাটা দিয়ে যখন তোমরা এই রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটার পরে হাঁটতে হাঁটতে দেখবে যে এরকম করে কিছু মোমেন্টো টাইপের বানানো আছে পর 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 পরে। দেখো এখানে একটা, এখানে একটা। ও রামায়ণটাকে দুপাশে, এই পাশেও ও পাশেও, দুপাশে পুরো রামায়ণটাকে তুলে ধরা হয়েছে। এখান থেকে চলে যাবে রামকথা পার্কের দিকে। এই যে এখানে লেখা আছে দেখো। এই যে আমরা এখন এই বিনাটা এই জায়গাগুলো সব ঘুরে নিলাম। আর এই দেখো এখানে লেখা আছে রাম কি পাডি। এই যে রাম কি পাডি, আমরা এখন এই জায়গাটায় ভেতরে ঢুকবো। রাম কি পাডি ঘাট, এখানের একটা জনপ্রিয় ঘাট হচ্ছে এই রাম কি পাডি ঘাট। ওহো কি দৃশ্য দেখো, একবার স্নান করছে এই রাম কি পাডি ঘাটে। যাদের অযোধ্যায় 2-3 দিন থাকার প্ল্যান রয়েছে তারা আগে রাম কি পাডি ঘাটে স্নান করে তারপরে হনুমান ঘড়ি ও রামলালার দর্শন করতে পারো। কি সুন্দর করে করা হয়েছে। আর এই যে এখানে স্নান করার যে জায়গাটা, এখানে বেশি জল নেই, এখানে এই হাঁটু পর্যন্ত হয়তো জল আছে। এই যে এখানে একটু পরে শুরু হয়ে যাবে লেজার শো। এই জায়গাটা কিন্তু পুরোটাই একদম কৃত্রিমভাবে দেখো বানানো, কি সুন্দর। আর সবাই দুর্দান্ত জমিয়ে যাকে বলে মজা করছে। সরজু নদীর আমরা একদম সামনে চলে এসেছি। এইদিকে এই যে সূর্য অস্ত হবার সময়ও চলে এসছে, অস্ত যাবে যাবে করছে। আর আমরা এখন চলে এসেছি এইখানে, দেখো আরতি হবে। আরতির জন্য জায়গাটা পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। এই যে বোটগুলো, এই বোটগুলোয় তোমরা বিকেলবেলা করে এসে ঘুরতে পারো, যেখানে 100 টাকা করে প্রতিজন হিসেবে নেওয়া হয়। আমরা আর গেলাম না, দেখলাম যে এই বাকি জায়গাগুলো ঘুরি। সরজু নদীর তীরে এই আরতি এখন হবে। দুর্দান্ত দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে। মানে এই দৃশ্য কিন্তু দেখার মতন। মানে বারাণসীতেও আমি অ্যাটেন্ড করেছি এরকম আরতি, সন্ধ্যা আরতি যখন হয় দশাশ্বমেধ ঘাটের কাছে। তবে আজকে এই সরজু নদীর তীরে হেভি লাগছে কিন্তু। আর এখন আমরা এখান থেকে চলে যাব এই সামনেটায়। ওই যে দেখো নীল নীল লাল লাইট জ্বলছে, ওই জায়গাটায় হবে লাইট শো। বলছি এখানে বসে এই যে দৃশ্যটা দেখছি,
এই যে লাইট শোটা, এটাও দেখার মতন। কি লাগছে দেখো লাইট শো এই বিল্ডিংটাকে। আমরা একদম এই লতা মঙ্গেশকর এই যে বিনাটা আছে, এই মোড়টা, এখান থেকে আমরা এই এসি বাসে উঠে পড়লাম। এই বাস আমাদের নেবে কত নিচ্ছে, 10 টাকা। এখান থেকে আমাদের একদম নামিয়ে দেবে হচ্ছে রাম মন্দিরের সামনে। বাসে করে একদম 10 টাকায় চলে এলাম রাম মন্দিরে। টোটোতে কিন্তু নেবে হচ্ছে 20 টাকা। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে দেখো। আর ঠিক এর পাশেই এরকম একটা ভোজনালয় আছে। আচ্ছা, মা তুলসী কি রসোই। আর এখানে এই যে আমরা এখন খাওয়া দাওয়া করবো, বেশ ভালোই। এবার খাওয়া দাওয়াটা রাতের সেরে নিই। সমস্ত জায়গা তো ভালো মতন ঘোরাই হলো। আর কি কি দিচ্ছে খাবারে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। 120 টাকা করে থালি বললো। খাওয়া দাওয়া করে 1.5 ঘন্টা রেস্ট করে রাতের ট্রেনে বেরিয়ে যাব বারাণসী। ওই ভিডিওটা পরের পর্বে থাকবে। এই যে রাতের খাবারে দিয়েছে রুটি, আর এখানে হচ্ছে ভাত, ডাল, এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে পনির। চলে এলাম আমি আবারও রুমে। খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এইবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার রাত 1টার সময় বেরিয়ে পড়বো। বারাণসী ট্রেন আছে অযোধ্যা থেকে। তো চলো আপাতত এই ভিডিওটাকে এখানেই শেষ করি। সবাইকে বলি একসাথে, আবার বলো আমার সাথে, জয় শ্রীরাম। একদম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরো ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই।